আমাকে এত নিয়ম মানান, ছেলে ছুঁয়ে দিলে আবার স্নান করেন, ছেলে ছুঁয়ে দিলে আবার স্নান করেন, আর আপনি নিজে লুকিয়ে মাছ খাচ্ছেন। গল্পটির অন্তিম পর্ব। সেই মহিলা আর কেউ নন, পৌলমীর শাশুড়ি মঞ্জু দেবী। হাতে মাছের বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। কয়েক সেকেন্ড যেন সময় থমকে গেল। পৌলমী অবিশ্বাসের চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, আপনি? মঞ্জু দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখে মুখে স্পষ্ট অপরাধ বোধ। পৌলমী কাঁপা গলায় বলল, মা, আপনি বলতেন আমিষ ছোঁয়া পাপ, তাহলে এগুলো? মঞ্জু দেবী চুপ করে রইলেন। পৌলমী আবার বলল, আমাকে এত নিয়ম মানান, ছেলে ছুঁয়ে দিলে আবার স্নান করেন, আর আপনি নিজে লুকিয়ে মাছ খাচ্ছেন। হঠাৎ মঞ্জু দেবী ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন। অনেকক্ষণ মাথা নিচু করে থাকার পর ভাঙা গলায় বললেন, বৌমা, আমি ছোটবেলা থেকেই মাছ আমিষ খাবার খুব ভালোবাসতাম। তোমার শ্বশুর মশাই যখন মারা যান তখন আমার বয়স খুব কম। তারপর থেকে আমার উপর একের পর এক নিয়ম চাপিয়ে দেওয়া হয়। তিনি কান্না ভেজা চোখ মুছলেন। শাশুড়ি মা কড়া নির্দেশ দিয়েছিল, আমিষ ছোঁয়া যাবে না। খাওয়া তো অনেক দূরের কথা। বাড়ির সবাই ভালো মন্দ খেত, আর আমি দূরে বসে শুধু চোখের জল ফেলতাম। সবাই বলতো বিধবার আমিষ খাওয়া পাপ। প্রথমে জোর করেই নিজেকে আটকেছিলাম, কিন্তু ইচ্ছেটা কোনোদিন মন থেকে মরে যায়নি। পৌলমী সবটা শুনছিল। মঞ্জু দেবী আবার বললেন, সবার সামনে নিজেকে খুব ধার্মিক দেখিয়েছি বৌমা, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হতো। জানো বৌমা, আত্মাকে বেশি কষ্ট দিতে নেই, তাই মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খেতাম। একটু থেমে আবার বললেন, তোমাকে বলতে চেয়েছিলাম, ভেবেছিলাম তুমি তো আমার মেয়ের মতো, হয়তো বুঝবে, কিন্তু সাহস পাইনি। যদি তুমি আমাকে নিয়ে হাসাহাসি করো, যদি সবাই জেনে যায়, আবার তো অনেক অপমান হবে। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠল। পৌলমী হঠাৎ মনে হলো, এই মানুষটা শুধু কঠোর নন, তিনি আসলে বহু বছরের সামাজিক নিয়ম, ভয় আর অপমানের মধ্যে আটকে থাকা এক অসহায় নারী। মঞ্জু দেবী ধীরে ধীরে বললেন, জানো বৌমা, আমি নিজেও এই নিয়মগুলোর মধ্যে বন্দী হয়ে গিয়েছিলাম, তাই অজান্তেই তোমাকেও সেই নিয়মে বেঁধে রাখতে চেয়েছি। পৌলমী এগিয়ে এসে শাশুড়ির পাশে বসল। তারপর শান্ত গলায় বলল, মা, মানুষ নিরামিষ বা আমিষ খায় সেটা বড় কথা নয়, মনটা পরিষ্কার হওয়াটাই বড় কথা। মঞ্জু দেবীর চোখ দিয়ে তখন জল পড়তে লাগলো। পৌলমী তার হাতটা ধরে বলল, আপনি ভুল ভেবেছিলেন, আমি আপনার মেয়ের মতোই। আমি কেন সবাইকে গিয়ে এসব বলবো? আপনাকে কেনই বা লজ্জায় ফেলবো আমি? সে আবার বলল, আপনার ওপর জোর করে নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে মানসিকভাবে দুর্বল করে রাখা হয়েছিল। এটা অন্যায় ছিল, খুব অন্যায়। মঞ্জু দেবী চুপচাপ শুনছিলেন। পৌলমী এবার দৃঢ় গলায় বলল, শ্বশুর মশাই চলে গেছেন বলে যে আপনার জীবনও শেষ হয়ে যাবে তার তো কোনো মানে নেই। আপনি একজন আলাদা মানুষ, আপনারও ইচ্ছে আছে, ভালো লাগা আছে, বাঁচার অধিকার রয়েছে। তারপর একটু হেসে বলল, আজ থেকে আপনার যা খেতে ইচ্ছে করবে সেটাই খাবেন আপনি, আর কেউ যদি কোনো কিছু বলে, আমি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। এই বিশ্বাসটা অন্তত আমার উপর রাখুন। মঞ্জু দেবী আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বৌমার হাত শক্ত করে ধরে কেঁদে ফেললেন। সেদিনের পর থেকে ধীরে ধীরে অনেক কিছু বদলাতে শুরু করলো। বাড়িতে আত্মীয় স্বজন এলে কেউ কেউ মঞ্জু দেবীর আমিষ খাওয়া নিয়ে নানা কথা বলতো।
তখন পৌলমী স্পষ্ট গলায় বলে দিত, মানুষটাকে আপনারা এতদিন ধরে নিয়মের নামে বাঁচতে দেননি, এবার অন্তত নিজের মতো করে ওনাকে বাঁচতে দিন। প্রত্যেকটা মানুষের নিজের জীবন নিজের মতন করে বাঁচার অধিকার রয়েছে। তার সেই কথার পরে অনেকেই চুপ করে যেত। এখন পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। বাড়ির আলাদা বাসনের কড়াকড়িও ধীরে ধীরে কমে গেল। ছোট ছোট ভুল নিয়ে আর চিৎকার হতো না। গোপালের পুজোও চলতো আগের মতন, কিন্তু সেখানে আর ভয় বা জোর জবরদস্তি ছিল না। আর সবচেয়ে বড় কথা, সেই দিনের পর প্রথমবার শাশুড়ি আর বৌমার সম্পর্কটা শুধু নিয়মের মধ্যে আটকে থাকেনি, সত্যিকারের ভালোবাসা আর মানবিকতায় ভরে উঠেছিল। এমন অনেক পরিবার আছে যেখানে আমাদের পরিবারের কিছু সদস্য রয়েছে, মানে আমাদের ঠাম্মা, দিদিমা, এদের মুখে আপনারা শুনতে পাবেন জোর করে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে অনেক নিয়মকানুন। ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেকে বিসর্জন দিতে হয়েছে লোক লজ্জার ভয়ে। বৌমার গোয়েন্দাগিরি গল্পটির অন্তিম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। পরবর্তী নতুন গল্প নিয়ে শীঘ্রই হাজির হব। পেজটাকে ফলো করে রাখবেন। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।